চব্বিশ পরগনা জেলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের পার্টির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে এই সময়কালে আজ থেকে 24 তারিখ পর্যন্ত 6টি বিষয়ের উপর আলোচনা আমরা এখানে করব। সেই 6টি বিষয়ের মধ্যে আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী 4টি বিষয় আমাদের মৌলিক এবং অন্য দুটো বিষয়কে যুক্ত করে আমাদের এই আলোচনা চলবে। আমার আজকের আলোচনার বিষয় আপনারা দেখছেন কমিউনিস্ট পার্টি কি ও কেন। আমি প্রথমেই আপনাদের জানাই যে এই বিষয়টা কমিউনিস্ট পার্টি কি ও কেন, এটা অন্য যে বিষয়গুলো আগামী 24 তারিখ পর্যন্ত আরো 5টা বিষয় যা আলোচনা হবে, এই আলোচনা তার সঙ্গেই ইন্টিগ্রেটেড, তার সঙ্গেই সম্পর্কযুক্ত। ফলে আগামী যে 4-5টা আলোচনা, মার্ক্সীয় দর্শন, মার্ক্সীয় অর্থনীতি, পার্টি কর্মসূচি এবং পার্টি সংগঠন, তার সঙ্গে যুক্ত হবে আরএসএস এর বিপদ। ফলে সামগ্রিক আলোচনা এই 6 দিনের সামগ্রিক একটা ইন্টিগ্রেটেড আলোচনার অংশ হিসাবেই সকলকে দেখার জন্য অনুরোধ করছি। কারণ কমিউনিস্ট পার্টি কি ও কেন, এই বিষয়টি প্রাসঙ্গিক ওই সমস্ত বিষয়গুলোর সঙ্গেই যুক্ত। ফলে সেখানে আরো বিস্তৃতভাবে, যেমন দর্শন সম্পর্কে, কমিউনিস্ট পার্টির দর্শন সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, মার্ক্সীয় অর্থনীতি সম্পর্কে, আমাদের পার্টির কর্মসূচি সম্পর্কে, আমাদের পার্টির সংগঠন সম্পর্কে এই সামগ্রিক আলোচনার বিস্তৃতভাবে কদিন ধরে চলবে। ফলে ঘণ্টাখানেকের মধ্যে আমি আমার আলোচনার বিষয় আপনাদের সামনে উপস্থিত করতে চাই। অনেকগুলো সীমাবদ্ধতা আছে, আমার নিজের সীমাবদ্ধতা আছে, সবটা নিয়েই আপনাদের সামনে এই আলোচনা রাখতে চাইছি। আরেকটি বিষয় আপনাদেরকে বলার, সেটা হচ্ছে যে আমার আলোচনার মূল লক্ষ্য হচ্ছে আমাদের পার্টিতে অসংখ্য নতুন কমরেড যুক্ত হচ্ছে। এরকম বিপর্যয়ের সময়, অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে, 21-এর বিধানসভা নির্বাচনে আমাদের যে ল্যান্ডস্লাইড যে আমাদের খারাপ ফল হয়েছে, বিপর্যয় হয়েছে, অভূতপূর্ব বিপর্যয় হয়েছে, সেই বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়েও আমরা লক্ষ্য করছি অসংখ্য কমরেড আমাদের পার্টির সঙ্গে যুক্ত হচ্ছেন। এটা একটা ইতিবাচক দিক। ফলে এই যে নতুন নতুন কমরেডরা আমাদের পার্টিতে আসছেন, এই কমরেডদের কমিউনিস্ট পার্টি সম্পর্কে ধারণা, কমিউনিস্ট পার্টি সম্পর্কে বোধ তৈরি করা, কমিউনিস্ট পার্টি কি, কেমন, কেন, কি কারণে কমিউনিস্ট পার্টি, এই সম্পর্কে একটা বোধ তৈরি করার জন্যই এই বিষয়টা সাধারণভাবে উপস্থিত করা হয় আমাদের পার্টির অভ্যন্তরে। এবং এই বিষয়টি নির্মাণের ক্ষেত্রে আমাদের পার্টির প্রয়াত শ্রদ্ধেয় নেতা এবং শিক্ষক কমরেড নির্মল চ্যাটার্জি এই বিষয় নির্মাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমি আমার বিষয়ে আসছি। আমাদের সমাজে নানা ধরনের পার্টি আছে, আমরা চোখ মেললেই অসংখ্য পার্টি আমরা লক্ষ্য করব। এই পার্টিগুলোর মধ্যে এক অংশের পার্টি, তারা হচ্ছে দক্ষিণপন্থী, এক অংশের পার্টি বামপন্থী, দক্ষিণপন্থীদের মধ্যেও আবার অতি দক্ষিণপন্থী পার্টি আছে, আবার বামপন্থীদের মধ্যেও অতি বামপন্থী পার্টি আছে। দক্ষিণপন্থী দলগুলো তারা যে রাষ্ট্র ব্যবস্থা আছে, যে সমাজ ব্যবস্থা আছে, সেই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন কখনোই চায় না। তারা এই ব্যবস্থাটা কায়েম থাকুক,
এই শাসন ব্যবস্থা কায়েম থাকুক, যে শাসকরা আছে ঘুরিয়ে ফিরিয়ে যারা সরকার চালাবে সেই শাসকদেরই স্বার্থ রক্ষা করবে। দক্ষিণপন্থী দলগুলো এই লক্ষ্য নিয়েই তারা চলে। এই সমাজটাকে বদলানোর জন্য, এই সমাজটার পরিবর্তন করার জন্য, এই সমাজটার আমূল বদল ঘটানোর জন্য, বৈপ্লবিক পরিবর্তনের জন্য তাদের কোনো দায় নেই। দায় হচ্ছে কমিউনিস্ট পার্টি। এই কারণেই কমিউনিস্ট পার্টির প্রয়োজনীয়তা আছে, ছিল, আছে এবং থাকবে। আবার দক্ষিণপন্থী দলগুলোর মধ্যে আরেকটা অংশ আছে যারা বর্তমান ব্যবস্থার থেকেও এই ব্যবস্থার যে ক্ষুদ্র সাফল্যগুলো আছে, যেমন আমাদের দেশের আমাদের সংবিধান, আমাদের দেশের কিছু গণতান্ত্রিক অধিকার যা আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে অর্জন করা হয়েছে, সেই অধিকারগুলোকেও অতি দক্ষিণপন্থী এই দলগুলো সেই অধিকারগুলোকে তারা কেড়ে নিতে চায়, অর্থাৎ সমাজটাকে আরো পেছনের দিকে নিয়ে যেতে। আবার কিছু অতিবাম শক্তি আছে, তারা বর্তমান যে সংসদীয় ব্যবস্থা, নির্বাচনে তারা অংশগ্রহণ করে না। তারা মনে করে এই সংসদীয় ব্যবস্থা না, সরাসরি বিপ্লবের মধ্যে দিয়ে সংসদীয় ব্যবস্থায় অংশগ্রহণ না করে রাষ্ট্র ক্ষমতা দখল। ফলে সমস্ত পার্টিরই রাষ্ট্র ক্ষমতার সঙ্গে সম্পর্ক যুক্ত তাদের স্বার্থ, কমিউনিস্ট পার্টিরও তাই। কিন্তু দক্ষিণপন্থী দলগুলো, অতি দক্ষিণপন্থী দলগুলো, তারা রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে তারা কখনো কাজ করে না। তাহলে যে দলগুলো আছে, যে সরকারের পরিবর্তন হয়, সেই পরিবর্তনের কারণ, সেই পরিবর্তনের কারণ একটা বুর্জোয়া দলের হাত থেকে আরেকটা বুর্জোয়া দলের হাতে ক্ষমতা যাচ্ছে, তার মানে হচ্ছে কিছু প্রসাধনী পরিবর্তন, কসমেটিক চেঞ্জ, আমূল পরিবর্তন নয়। শাসক শ্রেণী যারা আছে তাদেরকে, তাদের পরিবর্তন ঘটিয়ে অন্য এক শাসককে, শাসক শ্রেণীকে নিয়ে, অন্য এক শ্রেণীকে নিয়ে আসা ক্ষমতায়, শ্রমিক শ্রেণীকে ক্ষমতায় নিয়ে আসা, এটা তাদের লক্ষ্য নয়। দক্ষিণপন্থী দলগুলোতে দেখবেন, আপনারা প্রত্যক্ষ করেন, মিস কলে পার্টি মেম্বার হয়। আপনারা দেখবেন কয়েক মাস আগে কলকাতার রাস্তায় ছাতা নিয়ে, বড় বড় ছাতাটা নিয়ে মিস কলে পার্টি মেম্বারশিপ হচ্ছে। ওই সমস্ত দলের যদি তাদের কর্মীদের জিজ্ঞেস করা যায় তারা কি সেই দলের সভ্য কিনা, কিছু বলতে পারবে। তাদের দলের সভাপতি কিভাবে নির্বাচিত হয়, ওপরের সভাপতি ঠিক করে দেয় নিচের সভাপতি। ফলে দক্ষিণপন্থী দলগুলো তাদের সঙ্গে চরিত্রগতভাবে, রাজনৈতিকভাবে, আদর্শগতভাবে সম্পূর্ণ আলাদা অস্তিত্ব নিয়ে, আলাদা লক্ষ্য নিয়ে, আলাদা আদর্শ নিয়ে কমিউনিস্ট পার্টি কার্যকলাপ তারা পরিচালনা করে। এখন কমিউনিস্ট পার্টি তাদের মূল লক্ষ্য, 1848 সালে কমিউনিস্ট ইস্তেহার রচনার সময় মার্কস এঙ্গেলস কমিউনিস্ট পার্টির মূল লক্ষ্য ঘোষণা করেছে। কমিউনিস্ট ইস্তেহারই গোটা পৃথিবীর সামনে, বিশ্বের সামনে কমিউনিস্ট পার্টিগুলোর সর্বোচ্চ কর্মসূচি। কমিউনিস্ট ইস্তেহারে অর্থহীন ভাষায় ঘোষণা করা হলো কমিউনিস্টদের লক্ষ্য কি। সেখানে বলা হলো কমিউনিস্টদের আশু লক্ষ্য হলো শ্রমিক শ্রেণীকে সংগঠিত করা, শ্রেণী হিসাবে সংগঠিত করা, শ্রেণী হিসাবে গঠন করা, বুর্জোয়া আধিপত্যের উচ্ছেদ ঘটানো, আর শ্রমিক শ্রেণীকে শাসক শ্রেণীতে উন্নীত করা, রাজনৈতিক শক্তি শ্রমিক শ্রেণী কর্তৃক অর্জন করা, অর্থাৎ শ্রমিক শ্রেণীকে রাজনৈতিক ক্ষমতায় নিয়ে আসা, রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা। ফলে শ্রমজীবী মানুষ, শ্রমিক শ্রেণী, তাদেরকে সংগঠিত করা এবং সংগঠিত করার মধ্যে দিয়ে বুর্জোয়া আধিপত্যের উচ্ছেদ ঘটানো, বুর্জোয়া আধিপত্যের উচ্ছেদ ঘটিয়ে শ্রমিক শ্রেণীকে শাসক শ্রেণীতে পরিণত করা, রাজনৈতিক ক্ষমতা শ্রমিক শ্রেণী কর্তৃক অর্জন করা, এটাই গোটা পৃথিবী জুড়ে কমিউনিস্ট পার্টির মূল লক্ষ্য হিসাবে, আশু লক্ষ্য হিসাবে বিবেচিত হয়েছে। এই আশু লক্ষ্য বিবেচিত হয়েছে, আশু লক্ষ্য ঘোষণা করা হয়েছে, কিন্তু এই লক্ষ্য অর্জন করার জন্য একটা দেশের বাস্তব পরিস্থিতির উপর,
সেই দেশে বৈপ্লবিক পরিস্থিতির ওপর, বিপ্লবের স্তরের ওপর, সেই দেশের আর্থসামাজিক কাঠামোর ওপর নির্ভর করবে এই লক্ষ্য কিভাবে সেই দেশের কমিউনিস্ট পার্টি অর্জন করবে। ফলে এই লক্ষ্য অর্জনের জন্য আজকের সময়ে দাঁড়িয়ে শ্রমিক শ্রেণীর দৈনন্দিন যে আন্দোলন সংগ্রাম, শ্রমিক শ্রেণীর দৈনন্দিন যে লড়াই, সেই লড়াই তাদেরকে চালিয়ে যেতে হয়। এই লড়াই চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের ভবিষ্যতের যে আশু লক্ষ্য, সেই লক্ষ্যের প্রতি সে যত্ন নয়। এই ঘোষণা আপনারা যারা গণশক্তি পত্রিকা দেখেন, এডিটোরিয়ালের ওপরে, এডিটোরিয়ালের মাথার উপর প্রতিদিন এই লক্ষ্যের কথা ঘোষিত হয়, যাতে আমরা যারা কমিউনিস্ট কর্মী, আমরা যারা পার্টির সাথে যুক্ত আছি, বা সাধারণ মানুষ যারা এই পত্রিকা পড়েন, তাদের কাছে কমিউনিস্ট পার্টির আশু লক্ষ্য প্রতিদিন নজরে আনার জন্য যে আমরা প্রতিদিন যে কাজ করছি, ভোটে অংশগ্রহণ করা থেকে শুরু করে, প্রতিদিনের আন্দোলন সংগ্রাম পরিচালনা করা থেকে শুরু করে, প্রতিদিনের লড়াই থেকে শুরু করে, সংগঠন পরিচালনা থেকে শুরু করে, আমাদের সমস্ত কাজকর্মের মূল লক্ষ্য হচ্ছে এই সময় দাঁড়িয়ে শ্রমজীবী মানুষ তাকে শ্রেণী হিসাবে সংগঠিত করা, বর্জ্য আধিপত্যের উচ্ছেদ ঘটানো এবং শ্রমিক শ্রেণী কর্তৃক রাজনৈতিক ক্ষমতা অর্জন। এটা ঘোষণা করা হয়েছে আজ থেকে 180 বছর আগে বা তারও আগে, 1848 সালে কমিউনিস্ট ইস্তাহারের মধ্যে। কমিউনিস্ট পার্টির মূল লক্ষ্য হচ্ছে সাম্যবাদ, সাম্যবাদের দিকে, কমিউনিজমের দিকে, কমিউনিজমের লক্ষ্য অর্জন করা। অনেক দূরের লক্ষ্য, অনেক দীর্ঘস্থায়ী এবং জটিল সংগ্রামের মধ্যে দিয়ে কমিউনিস্টদের এই লক্ষ্য অর্জনের পথে এগোতে হবে। সাম্যবাদ অর্জন করা, সাম্যবাদে পৌঁছানো, কমিউনিজমের পৌঁছানো, সেই কমিউনিজমে পৌঁছানোর ক্ষেত্রে দীর্ঘ পথ অতিক্রম করতে হয় কমিউনিস্ট পার্টিকে, এবং তার আগে সমাজতন্ত্র প্রতিষ্ঠার পরবর্তী স্তর হিসাবে সাম্যবাদ অর্জন করা, কমিউনিজম অর্জন করা, কমিউনিস্ট সমাজ তৈরি করা। এখন সমাজতান্ত্রিক সমাজ যেটা আমাদের দেশের লক্ষ্য হিসাবে আছে, লক্ষ্য হিসাবে ঘোষিত হয়েছে, আমরা সমাজতন্ত্র অর্জন করতে চাই ভারতবর্ষে। সেই সমাজতান্ত্রিক সেই ব্যবস্থার ভিত্তিটা কি? আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, কমিউনিস্ট পার্টি একটা দেশের সমাজতন্ত্র পৌঁছানো, সমাজতান্ত্রিক সমাজ তৈরি করা, সমাজতান্ত্রিক সমাজ গঠন করা, সমাজতন্ত্র অর্জন লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়েছে, এবং তারপর সাম্যবাদে পৌঁছানোর কথা কমিউনিস্ট পার্টি ঘোষণা করে। এই সমাজতন্ত্রের মূল কথা হচ্ছে বুর্জোয়া আধিপত্যের উচ্ছেদ ঘটানো, অর্থাৎ উৎপাদনের উপায়গুলোর ওপর যে বুর্জোয়া আধিপত্য আছে, পুঁজির আধিপত্য আছে, পুঁজিবাদের আধিপত্য আছে, উৎপাদনের উপায়ের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে পুঁজিবাদের আধিপত্য, পুঁজির আধিপত্য। সেই পুঁজিবাদের আধিপত্যের জায়গায় শ্রমিক শ্রেণীর আধিপত্য কায়েম করা, শ্রমিক শ্রেণীর আধিপত্য নিয়ে আসা, এটা হচ্ছে সমাজতন্ত্রের বেসিক, সমাজতন্ত্রের মূল ধারণার সঙ্গে যুক্ত। উৎপাদনের উপায়ের উপর শ্রমিক শ্রেণীর আধিপত্য কায়েম, শ্রমিক শ্রেণীর রাষ্ট্র তৈরি করা, বুর্জোয়া রাষ্ট্রের পরিবর্তে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র তৈরি করা, পুঁজির যে ব্যক্তি মালিকানা তার অবসান ঘটানো, রাষ্ট্রীয় মালিকানা, সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা, এবং সমাজতন্ত্র অর্জন মানে একটা দেশের উৎপাদিকা শক্তির সর্বোচ্চ বিকাশের স্তরে পৌঁছানো, সর্বোচ্চ বিকাশের স্তর, এবং উৎপাদন সম্পর্কগুলোরও পরিবর্তন হবে। এখন যারা কমিউনিস্ট পার্টিতে নতুন আসছে, এই বিষয়গুলো আমাদের অনুশীলন করতে হবে, জানবার প্রয়োজনীয়তা আছে
যে উৎপাদনের উপায় বলতে আমরা কি বোঝাচ্ছি, উৎপাদিকা শক্তি বলতে আমরা কি বোঝাচ্ছি, উৎপাদন সম্পর্ক বলতে আমরা কি বোঝাচ্ছি। আমি প্রথমেই বলেছি পরবর্তীকালে এইসব নিয়ে আরো গভীরে যে 5টা সাবজেক্ট আছে তার মধ্যে বিষয়গুলো আমাদের আসবে। সমাজতন্ত্র মানে সমৃদ্ধ সমাজ, সমাজতন্ত্র মানে সর্বাপেক্ষা গণতান্ত্রিক সমাজ, সমাজতন্ত্র মানে সামাজিক অধিকার সেগুলোকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, গণতন্ত্রকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া, এবং এমন একটা সমাজ তৈরি হবে, সমাজতান্ত্রিক সমাজ, যে সমাজে মানুষের যে বেসিক নিড, মৌলিক চাহিদাগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, তার সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত বিষয়ের মৌলিক সমস্যাগুলোর সার্বিক সমাধান ঘটাতে পারবে, সক্ষম হবে, সার্বিক সমস্যার সমাধান ঘটবে। এরম ধরনের একটা সমাজ হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ। সর্বোচ্চ শিখরে পৌঁছবে, উৎপাদিকা শক্তি এমন জায়গায় পৌঁছবে, এমন উৎপাদন গোটা সমাজ জুড়ে হবে, একটা দেশ জুড়ে হবে সমাজতন্ত্র মধ্যে দিয়ে, যাতে মানুষের বেসিক নিডগুলো, বেসিক মৌলিক অধিকারগুলো অর্জন করা যাবে। এর সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, এর মানোন্নয়ন ঘটবে একটা উচ্চতম জায়গায় একটা মানোন্নয়ন। আমরা এই সমাজের মুখ দেখেছি। 1917 সালে লেনিনের নেতৃত্বে সোভিয়েত বিপ্লবের পর সমাজতন্ত্র প্রতিষ্ঠা, তারপর সেই দেশে সমাজতন্ত্রের অগ্রগতি, অনেক কঠিন পরীক্ষা, আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সমস্ত আক্রমণকে একটা শক্তি কিভাবে মোকাবিলা করতে পারে, সমাজতান্ত্রিক শক্তি কিভাবে মোকাবিলা করতে পারে, ফ্যাসিস্টদেরকে পরাজিত করতে পারে স্টালিনের নেতৃত্বে, এইটা দেখিয়েছে সমাজতন্ত্রের শক্তি। ফলে সমাজতন্ত্র যে একটা বাস্তব ঘটনা, এটা যে অর্জন করা সম্ভব, তা পৃথিবীর বুকে সেই সমাজতান্ত্রিক দেশের মুখ আমরা দেখেছি। আমরা দেখেছি কি বিপুল শক্তি নিয়ে সোভিয়েত ইউনিয়ন দাঁড়িয়েছিল। তার কারণ হচ্ছে সেই দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, মার্কস এঙ্গেলসের যে চিন্তা, যে ভাবনা, যে দর্শন, তার প্রয়োগ ঘটেছে লেনিনের নেতৃত্বে। ফলে সেই দেশ সমৃদ্ধির শিখরে পৌঁছেছে সব দিক থেকে। আধুনিক প্রযুক্তি বলতে যা বোঝায়, মহাকাশে প্রথম যান পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, মহাকাশে প্রথম মানুষ পাঠিয়েছে, প্রাণী পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, মহাকাশে প্রথম মহিলা গিয়েছিল সোভিয়েত ইউনিয়নের। ফলে আধুনিক প্রযুক্তির উন্নতি কি করে করা সম্ভব, সেটা সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক রাষ্ট্র তারা দেখিয়ে দিয়েছে, তারা প্রমাণ করেছে, এটা প্রমাণিত হয়েছে। অলিম্পিকে সব থেকে বেশি গোল্ড মেডেল পেত সোভিয়েত ইউনিয়ন, আমেরিকাকে পেছনে ফেলে। ফলে সেই সমাজতন্ত্র অর্জনের লক্ষ্য নিয়েই কমিউনিস্টরা তাদের কার্যকলাপ পরিচালনা করে। ফলে কমিউনিস্ট পার্টির কর্মী যারা, কমিউনিস্ট পার্টির সভ্য যারা, কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত যারা, তাদের কাছে দৈনন্দিন অসংখ্য গুরুত্বপূর্ণ ছোট ছোট লড়াই, গুরুত্বপূর্ণ কিন্তু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লড়াই, এই লড়াইগুলোর মালা গাঁথতে হয় এই কারণেই, আমাদের মূল লক্ষ্যকে সামনে রেখে, সেটা হচ্ছে আমাদের দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই বিশ্বাস, এই ভরসা, এই আস্থা এবং মার্ক্সবাদ লেনিনবাদের প্রয়োগের মধ্যে দিয়েই একে ঘটানো সম্ভব হবে। এই বিশ্বাস নিয়েই কমিউনিস্টরা তারা তাদের সংগঠন, আন্দোলন, সংগ্রাম তারা পরিচালনা করে। সমাজতান্ত্রিক রাষ্ট্র মানে সেখানে কোনো শ্রেণী শোষণ থাকবে না, সামাজিক নিপীড়ন থাকবে না। সাম্যবাদী রাষ্ট্রে যেমন শ্রেণী শোষণ থাকবে না এবং শ্রেণীর অস্তিত্বও থাকে না, সাম্যবাদী সমাজে শ্রেণীর অস্তিত্বও থাকবে না, কিন্তু সমাজতান্ত্রিক সমাজে শ্রেণীর অস্তিত্ব থাকবে কিন্তু শ্রেণীর শোষণ থাকবে না, সামাজিক নিপীড়ন থাকবে না। সাম্যবাদী সমাজে সামাজিক নিপীড়নেরও অবসান ঘটবে। দ্বিতীয়ত হচ্ছে, এখানে রাষ্ট্র থাকবে, সমাজতান্ত্রিক
দেশে রাষ্ট্র থাকবে, রাষ্ট্রের অস্তিত্ব থাকবে, রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে, শ্রেণীর অস্তিত্ব থাকবে। এই ধারণা হচ্ছে সমাজতান্ত্রিক ধারণা সম্পর্কে একটা সাধারণ ধারণা। এখন আমরা সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে দেশের বিশেষ পরিস্থিতি, নির্দিষ্ট পরিস্থিতি, তার ভিত্তিতে গড়ে উঠবে। ভারতবর্ষের সমাজতন্ত্রের প্রতিষ্ঠা ভারতবর্ষের আর্থ সামাজিক বিপ্লবের স্তর, এখানকার জনগণ, এখানকার জনগোষ্ঠী সেখানকার মতো করে সমাজতন্ত্রের যে বেসিক ধারণাগুলো তার প্রয়োগ ঘটে। সোভিয়েত ইউনিয়নে যেভাবে সমাজতন্ত্র তৈরি হয়েছিল, সোভিয়েত রাশিয়ায়, চীনের সমাজতন্ত্র আজকে আমরা দেখছি, তারা বলছে সেখানেও সমাজতান্ত্রিক রাষ্ট্র। আমরা মনে করি চীনের সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবেই সেখানে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। কিছু প্রশ্ন থাকতে পারে, কিন্তু চীনের বাস্তব পরিস্থিতি অনুযায়ী তারা সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে। এবারের অলিম্পিকেও দেখলেন চীন আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গোল্ড মেডেলের ক্ষেত্রে, বোধহয় 38-39 একটা গোল্ড মেডেলের পার্থক্য। সেখানকার অর্থনীতি গোটা পৃথিবীকে, আমেরিকাকে, সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ জানায়। সেখানকার সমৃদ্ধি, সেখানকার এগিয়ে চলা, সেখানকার সমাজতন্ত্র নির্মাণ, তারা বারে বারে বলছে, তাদের পার্টি কংগ্রেস হয়ে গেল কয়েকদিন আগে, যে তারা প্রাথমিক স্তরের সমাজতন্ত্রে রয়েছে। যাই হোক, এই বিষয়ে আমি বিস্তৃত আর আলোচনার মধ্যে যাচ্ছি না। আমার কথা হলো, দেশের নির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সেই দেশের কমিউনিস্ট পার্টিকে করতে হয়, সেই দেশের বিপ্লবের স্তর অনুযায়ী, সেই দেশের বাস্তব পরিস্থিতি অনুযায়ী। আমাদের দেশের সমাজতন্ত্র নির্মাণও নিঃসন্দেহে এই জায়গায় আসবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে সমাজতান্ত্রিক চেতনা। অনেকে বলেন, এটা কি এরকম সমাজতান্ত্রিক সমাজ গঠন করা সম্ভব যেখানে একজন শ্রমিক তার দক্ষতা অনুযায়ী, তার কাজ অনুযায়ী মজুরি পাবে, দক্ষতা অনুযায়ী কাজ অনুযায়ী মজুরি পাবে? সমাজতান্ত্রিক রাষ্ট্র মানে সেখানে বেকারি থাকবে না। স্টালিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে সোভিয়েত ইউনিয়নে তালা ঝুলিয়ে দিয়েছিল। ফলে এরকম একটা সমাজ গঠন করা সম্ভব যেখানে শ্রমিক, একজন ব্যক্তি তার দক্ষতা, তার যোগ্যতা, তার শ্রম অনুযায়ী সে উপার্জন করতে পারবে। সেই অধিকার, সেই সুযোগ সমাজতন্ত্র করে দেবে, যা পুঁজিবাদী ব্যবস্থা কখনো করতে পারে না। সাম্যবাদ আরো উন্নত পর্যায়ে, যদিও সাম্যবাদী সমাজের আমরা মুখ দেখিনি, সেটা অনেক দূরের। সমাজতন্ত্র অনেক দূর, একটা দীর্ঘস্থায়ী জটিল প্রক্রিয়া। আমাদের আদর্শগত দলিলে আমাদের ঘোষণা করা হয়েছিল। আমরা অতীতে যা মনে করতাম 60-এর দশকে যে অতি দ্রুত সমাজতন্ত্র আসবে, সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, তাদের কৌশল, তাদের নিজেদের কার দ্বন্দ্ব মিটিয়ে ফেলা, তাদের আধুনিক প্রযুক্তির অগ্রগতি ঘটানো, সবটা মিলিয়ে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক চেতনা বাদ দিয়ে সমাজতন্ত্রকে রক্ষা করা কখনো সম্ভব না। সোভিয়েত ইউনিয়ন 72 বছরের সমাজতন্ত্র ভেঙে পড়েছে, তার অনেকগুলো নির্দিষ্ট কারণ আছে। তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সমাজতান্ত্রিক দেশগুলোতে সমাজতান্ত্রিক চেতনার মানুষ গড়া না গেলে সমাজতন্ত্রকে টিকিয়ে রাখা যায় না। সেই মূল্যবোধ, সেই মানুষ, সমাজতান্ত্রিক মানুষ তৈরি করতে হয়। সাম্যবাদে সেখানে শ্রেণী থাকবে না, সেখানে রাষ্ট্র থাকবে না, সেখানে শ্রেণী শোষণ থাকবে না, সেখানে সামাজিক নিপীড়ন থাকবে না, এমনকি সেখানে রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না। কমিউনিস্ট পার্টি এমন পার্টি, যে পার্টি তার নিজের অস্তিত্ব শেষ পর্যন্ত বিলীন করতে চায় জনগণের স্বার্থে, সাম্যবাদী সমাজ তৈরি করার স্বার্থে। ফলে বেসিক পার্থক্য, অন্যান্য পার্টির সঙ্গে কমিউনিস্ট পার্টি শেষ পর্যন্ত নিজের অস্তিত্বকেও বিলীন করতে চায় জনগণের স্বার্থে, সমাজের স্বার্থে। চূড়ান্ত ব্যবস্থা সমাজতান্ত্রিক, এই সাম্যবাদী সমাজ গড়ে তোলার স্বার্থে। এখন এর জন্য প্রয়োজন কমিউনিস্ট পার্টি, এর জন্য প্রয়োজন একটা নির্দিষ্ট দর্শন, বৈজ্ঞানিক দর্শন। আমরা মনে করি মার্ক্সবাদ, সেটা হলো আমাদের
কাছে সব থেকে বড় ভরসা, সব থেকে বড় ভিত্তি মার্ক্সীয় দর্শন, সমাজতন্ত্র অর্জন করার জন্য বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ, যে মতবাদকে আমরা সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চাই, কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত করতে চায়, যে কোনো দেশের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত করতে চায় মার্ক্সীয় দর্শন, তার উপর ভিত্তি করে। মার্ক্সবাদ কেন সর্বশ্রেষ্ঠ দর্শন? মার্ক্সবাদ সর্বশ্রেষ্ঠ দর্শন এই কারণে যে মার্ক্সবাদ সমাজের বিকাশকে, সমাজ বিকাশের ধারাকে বৈজ্ঞানিক উপায়ে বিশ্লেষণ করে। মার্ক্সের আগেও অসংখ্য দার্শনিকের জন্ম হয়েছে, একেবারে প্লেটো থেকে শুরু করে, অ্যারিস্টটল থেকে শুরু করে, চীনের কনফুসিয়াস থেকে শুরু করে, আমাদের দেশের গৌতম বুদ্ধ থেকে শুরু করে, চারবাক থেকে শুরু করে অসংখ্য দর্শনের হদিশ মিলবে একেবারে শেষ পর্যন্ত মার্ক্সের আগে হেগেল, ফায়ারবার্গ পর্যন্ত অসংখ্য দার্শনিক। কিন্তু মার্ক্সবাদের সঙ্গে মৌলিক পার্থক্যটা কোথায়? কেন মার্ক্সবাদ সর্বশ্রেষ্ঠ দর্শন? মার্ক্সবাদ সর্বশ্রেষ্ঠ দর্শন এই কারণে, মার্ক্সের আগে যে দার্শনিকরা, যে চিন্তাবিদরা, যে মনীষীরা গোটা পৃথিবীতে জন্মেছিল, তারাও দুঃখী মানুষের জন্য তাদের চোখের জল ফেলত, তাদের যন্ত্রণার কথা বলেছে, তাদের বেদনার কথা বলেছে, তাদের উপর আক্রমণের কথা বলেছে। কিন্তু মার্ক্স প্রথম বললেন যে দার্শনিকরা জগৎটাকে নানাভাবে বিশ্লেষণ করেছে, দার্শনিকরা জগৎটাকে নানাভাবে বিশ্লেষণ করে, কিন্তু বিশ্লেষণ করাটাই শেষ কথা না। চোখের জল ফেলে, নিজের চোখের জল ফেলে অন্যের দুঃখের সাথী হওয়াটা বড় কথা না। চোখের জল মেটানো, চোখের জল মোচন করা, মানুষের অশ্রু মোচন করা, মানুষের দুঃখ দারিদ্র্যের অবসান ঘটানো, মানুষের শোষণের অবসান ঘটানো, যেটা মার্ক্সবাদ বৈজ্ঞানিক মতবাদের উপর ভিত্তি করে যার হদিশ দিয়েছে। এই কারণেই মার্ক্সবাদ সর্বশ্রেষ্ঠ দর্শন। জগৎটাকে শুধু বিশ্লেষণ করে গেছেন অতীতে বিভিন্ন দার্শনিকরা, বিভিন্ন মনীষীরা। মার্ক্স এসে বললেন আসলে ব্যাখ্যা করা না, এটাকে পরিবর্তন করা। কি করে পরিবর্তন করা সম্ভব? তন্ন তন্ন করে খুঁজেছেন, সমাজটাকে দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, অতীতের দার্শনিকদের এগিয়ে থাকা ভাবনাগুলোকে গ্রহণ করেছেন, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন এগিয়ে থাকা চিন্তাগুলোকে অন্বেষণ করেছেন, সংশ্লেষ করেছেন, আত্মীকরণ করেছেন, এবং তার মধ্যে দিয়েই মার্ক্সবাদের জন্ম দিয়েছেন। মার্ক্সবাদী দর্শনের মার্ক্স এবং এঙ্গেলস সৃষ্টি করেছেন। মার্ক্সবাদী দর্শনের উৎস হচ্ছে তিনটে। কিভাবে মার্ক্সীয় দর্শন তৈরি হলো? মার্ক্স এঙ্গেলস কিভাবে তার মতবাদকে প্রতিষ্ঠিত করলেন, তার মতবাদকে তৈরি করলেন তিনটে মূল ভিত্তির উপর দাঁড়িয়ে। এক হচ্ছে জার্মান আইডিওলজি, জার্মানি দর্শন, এগিয়ে থাকা দর্শন। দুই, ব্রিটিশ অর্থনীতি, ইংরেজ অর্থনীতি। আর তিন হচ্ছে ফরাসি সমাজবাদ। অর্থনীতির ক্ষেত্রেও মার্ক্সের আগে পর্যন্ত বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছিল, বেশ কিছু অন্বেষণ হয়েছিল, বেশ কিছু আবিষ্কার হয়েছিল। অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, ফলে স্মিথ, রিকার্ডো তারাও যথেষ্ট অগ্রগতি ঘটিয়েছিলেন, বিশ্লেষণ করেছিলেন শ্রমের গুরুত্ব, পুঁজির নানা কদর্য দিক, এগুলোকে তারা ফুটিয়ে তুলেছিলেন তাদের দর্শনের মধ্যে। বিশেষত হেগেলের দর্শন, হেগেলের হচ্ছে রাজনৈতিক মতবাদ। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে রিকার্ডো এবং স্মিথ তাদের আবিষ্কারগুলো মার্ক্স এঙ্গেলস তারা অনুসন্ধান করেছেন, দেখেছেন, বিশ্লেষণ করেছেন। তার ভিত্তিতে তিনি তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে অর্থনীতির উন্নয়নে, অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন, আবিষ্কার করেছেন।
সৃষ্টি করেছে, বিশেষত পুঁজির মধ্যেকার যে ক্লেদ গুলো আছে, শোষণ আছে, উদ্বৃত্ত মূল্য আছে, শোষণের মধ্যে দিয়ে যে উদ্বৃত্ত মূল্য তৈরি করছে, অতিরিক্ত শোষণ তৈরি করছে, কিভাবে মুনাফা তৈরি হচ্ছে, এই বিষয়গুলোকে মার্কস এঙ্গেলস সুনির্দিষ্টভাবে বিশ্লেষণ করেছেন। ক্যাপিটাল গ্রন্থের ছত্রে ছত্রে সেই বিশ্লেষণের উল্লেখ আমরা পাই। এর ভিত্তি হচ্ছে এগিয়ে থাকা ব্রিটিশ অর্থনীতি, জার্মান দর্শন, জার্মান আইডিওলজি, এগিয়ে থাকা দর্শন। সেই এগিয়ে থাকা দর্শন, তার মূল কথাগুলোকে তারা অনুধাবন করবার চেষ্টা করে। এই যে দান্দিকতা এবং বস্তুবাদ, কথাটা তো মার্কস এঙ্গেলসের মৌলিক কথা নয়, নিজেরা আনেননি। এই কথাগুলো অতীতে এসছে, হেগেলের দ্বন্দ্বতত্ত্বের কথা এসছে, কিন্তু হেগেলের দ্বন্দ্বতত্ত্ব বা ফয়েরবাগের বস্তুবাদ, এই দুটোর মধ্যে শেষ পর্যন্ত তারা ভাববাদের কাছে আত্মসমর্পণ করেছে। এ বিষয়ে আলোচনা হবে, দর্শনের বিষয় পরবর্তী ক্লাসেই, আমাদের পরবর্তী আলোচনাতেই এই বিষয়গুলো আসবে মার্ক্সীয় দর্শন সম্পর্কে। কিন্তু সীমাবদ্ধতাটা হচ্ছে এইটা তাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে তারা বলেছে জগৎ ক্রমাগত বিকশিত এবং পরিবর্তিত হচ্ছে, কোনো কিছুই অপরিবর্তনীয় বা স্থির নয়, হেগেল বলছেন। কিন্তু শেষ পর্যন্ত অ্যাবসলিউট আইডিয়ার কথা তিনি বলছেন, মানেই হচ্ছে ভাববাদের কাছে আত্মসমর্পণ করছে। একটা বিমূর্ত ধারণা, ঐশ্বরিক ধারণা, বাইরে থেকে প্রযুক্ত ধারণা, এর কাছে যখন আত্মসমর্পণ করছে, তখন এই দ্বন্দ্বতত্ত্ব কখনোই আর বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড়াচ্ছে না। মার্কস এই জায়গাটা তার আবিষ্কারের মধ্যে দিয়ে, তার উদ্ভাবনের মধ্যে দিয়ে তিনি বললেন, অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল এসেন্সটা, নিশ্চয়ই এ নিয়ে বিস্তৃত পরের ক্লাসে আলোচিত হবে। মূল বিষয় হচ্ছে সমাজ, তার মধ্যে প্রকৃতি, মানুষ, পরিবেশ, পরিবেশের মধ্যেকার প্রকৃতি এবং মানুষের মধ্যেকার যে ক্রিয়া, প্রকৃতি এবং মানুষের মধ্যে যে ক্রিয়া, প্রতিনিয়ত যে সম্পর্ক, মানুষ তার থেকে জ্ঞান অর্জন করে। প্রকৃতির মধ্যে থেকে মানুষ তার সম্পর্কের ভিত্তিতে, তার ক্রিয়ার ভিত্তিতে, তার কাজের ভিত্তিতে যে জ্ঞান অর্জন করছে, সেই জ্ঞান, শিক্ষা, অভিজ্ঞতা, তার মধ্যে থেকে সে প্রকৃতিকে পরিবর্তন করছে। প্রকৃতি এবং মানুষের সম্পর্কটা এই জায়গাটা, কাজের সম্পর্কটা, ক্রিয়ার সম্পর্কটা এই জায়গাটা, যে প্রকৃতির থেকে জ্ঞান অর্জন করে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে প্রকৃতিকে পরিবর্তন করতে পারে মানুষ, একমাত্র মানুষ। অন্যান্য পশু পাখি প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হচ্ছে এইটা, যে মানুষ প্রকৃতিকে পরিবর্তন করতে, আয়ত্তে আনতে পারে, যতটা সম্ভব সেটা মানুষই পারে, অন্য কোনো প্রাণী পারে না। ফলে মার্ক্সবাদের যে দ্বন্দ্বতত্ত্ব, সেই তত্ত্বের ক্ষেত্রে এই সূত্র হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং সমাজ বিকাশের ক্ষেত্রে এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ যখন পর্যবেক্ষণের জন্য, অনুসন্ধানের জন্য, প্রয়োগের জন্য সেটাকে দেখা হয়, তখন তাকে বলা হচ্ছে দ্বন্দ্বমূলক ঐতিহাসিক বস্তুবাদ, যা আমাদের মতবাদগত ভিত্তি। ফলে মার্ক্স তার মতবাদকে অতীতের সমস্ত এগিয়ে থাকা চিন্তা, ভাবনা, বৈজ্ঞানিক চিন্তা, দার্শনিক চিন্তা, তাকে গ্রহণ করে নিয়ে মার্ক্সবাদ তৈরি করেছিলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ তৈরি করেছিলেন, দ্বন্দ্বমূলক ঐতিহাসিক মতবাদ তৈরি করেছিলেন, এবং সেটা সমাজে কিভাবে প্রয়োগ করা সে সম্পর্কে অনুশীলন, সেই সম্পর্কে পর্যবেক্ষণ, সেই প্রয়োগ সম্পর্কে, যা ঐতিহাসিক বস্তুবাদ হিসাবে
বিবেচিত হয়, সেটা হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্ক্সবাদের বিষয়বস্তু। ফলে মার্ক্সীয় দর্শনের উৎস হচ্ছে জার্মান আদর্শবাদ, ব্রিটিশ অর্থনীতি এবং হচ্ছে ফরাসি সাম্যবাদের আদর্শ। ফরাসি সাম্যবাদ হচ্ছে গুরুত্বপূর্ণ দর্শনের ক্ষেত্রে, মার্ক্সবাদী দর্শনের ক্ষেত্রে। এ বিষয়ে আলোচনা হবে বিস্তৃত, নিশ্চয়ই আজকের এ বিষয়ে আলোচনার বিষয় নয়। মার্ক্সবাদের তিনটে অঙ্গ আমরা জানি, তিনটে দিক। একটা হচ্ছে মার্ক্সীয় দর্শন, দুই হচ্ছে মার্ক্সীয় অর্থনীতি, দুটো বিষয়ে আলোচনা হবে এরপর, এবং তৃতীয়ত হচ্ছে মার্ক্সীয় মতবাদ, দ্বন্দ্বমূলক ঐতিহাসিক বস্তুবাদের মতবাদ। তিনটে গুরুত্বপূর্ণ আবিষ্কার মার্ক্স অত্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলেন এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ প্রয়োগের ক্ষেত্রে, সেটাকে অনুশীলনের ক্ষেত্রে, সেটাকে নিয়ে আসার ক্ষেত্রে, সেটাকে আবিষ্কারের ক্ষেত্রে, সেটাকে উদ্ভাবনের ক্ষেত্রে। সেটা হচ্ছে বস্তুর অবিনশ্বতার তত্ত্ব, বস্তুর অবিনশ্বতার তত্ত্ব এবং তার রূপান্তরের তত্ত্ব। দ্বিতীয়ত হচ্ছে কোষ বিভাজনের তত্ত্ব, এবং তৃতীয়ত হচ্ছে ডারউইনের বিবর্তনবাদ। যাই হোক, এ বিষয়ে আর না এসে, এই যে মতবাদ, এই মতবাদকে ধারণ করার জন্য, এই মতবাদকে প্রয়োগ করার জন্য চাই সংগঠন, কমিউনিস্ট সংগঠন। কমিউনিস্ট সংগঠন গড়ে তোলার যদি ইতিহাস দেখা যায়, তাহলে আমরা দেখব সেটা হচ্ছে ইউরোপ, এগিয়ে থাকা চিন্তা ভাবনা ইউরোপ এবং ইংল্যান্ড এবং তাকে ঘিরে বিভিন্ন দেশ। অর্থাৎ কমিউনিস্ট সংগঠন গড়ে তোলার কার্যকলাপেও মার্কস এঙ্গেলস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শুধু তত্ত্ব উদ্ভাবন নয়, শুধু তত্ত্ব নিয়ে আলোচনা নয়, শুধু তত্ত্ব নিয়ে গবেষণা নয়, শুধু তাত্ত্বিক উদ্ভাবনের জায়গা নয়। মার্ক্সবাদ হচ্ছে প্রয়োগের বিজ্ঞান। মার্ক্সবাদকে প্রয়োগ করার জন্য চাই সংগঠন। সেই সংগঠন কি করে গড়ে তোলা যায়, মার্কস এঙ্গেলস নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন। শ্রমিকদের মধ্যে মিশেছেন, শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন, তাদের দুঃখ দুর্দশা সেই সময়কার দাঁড়িয়ে, সেই সময়কার পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে, সেই সময় কিভাবে শোষিত হচ্ছে একজন শ্রমিক তা বোঝবার তারা চেষ্টা করেছেন এবং সংগঠন গড়বার চেষ্টা করেছেন। আমরা দেখি গোটা পৃথিবীতে প্রথম শ্রমজীবী মানুষের সংগঠন গড়ে উঠল কমিউনিস্ট লীগ 1847 সালে। যদিও তার আগে কমিউনিস্ট লীগ গড়ে ওঠার আগে লিগ অফ জাস্ট ছিল, যে লিগ অফ জাস্ট 1834 সালে তৈরি হয়েছিল। 1834 সালে লিগ অফ জাস্ট, যে লিগ অফ জাস্ট শ্রমিক সংগঠন, শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের স্লোগান এইসব নিয়ে আলোচনা করার জন্য তৈরি হয়েছে। লিগ অফ জাস্টকে এঙ্গেলস বলছেন এটাই হচ্ছে প্রথম কমিউনিস্ট শ্রমিক সংগঠন, সেটা গড়ে তোলার আন্দোলনের প্রথম ধাপ, প্রথম রূপ লিগ অফ জাস্ট। যদিও অনেক ভুলভাল ছিল, যদিও অনেক বিচ্যুতি ছিল, কেন গড়ে উঠছে নানা ধারণা, নানা দ্বন্দ্ব, নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা, নানা স্লোগান। লিগ অফ জাস্টের স্লোগান ছিল সমস্ত মানুষ ভাই ভাই, সাম্য, ন্যায়, এই সমস্ত কথা বলা হতো। কিন্তু কমিউনিস্ট লীগ যখন গড়ে উঠল, সেই লীগের কমিউনিস্ট লীগের স্লোগান হলো দুনিয়ার মজদুর এক হও, যেটা কমিউনিস্ট ম্যানিফেস্টোর আহ্বান। দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মেহনতি মানুষ এক হও, এটা ছিল কমিউনিস্ট লীগের প্রধান স্লোগান, মূল আহ্বান। এবং তার মুখপত্র হিসাবে কমিউনিস্ট ইস্তেহার মার্কস এঙ্গেলস রচনা করেছিলেন, এই যার মধ্যে দিয়ে পুঁজিবাদী ব্যবস্থা কি করে তাকে ভাঙা যায়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে বলা বাহুল্য, সেটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা ভাঙার জন্য শ্রমিক শ্রেণীর ঐতিহাসিক ভূমিকা, যেটা অতীতে কেউ একথা বলেনি। যে পুঁজিবাদ তাকে ভাঙার জন্য, তাকে পাল্টানোর জন্য, বদলানোর জন্য, তার আধিপত্যের খর্ব করার জন্য, সেই জায়গায় পুঁজিবাদের আধিপত্যের জায়গায় শ্রমিক শ্রেণীর আধিপত্য কায়েম করা, এক্ষেত্রে শ্রমিক শ্রেণীর ঐতিহাসিক ভূমিকার কথা
স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ফলে কমিউনিস্ট ইস্তেহার হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান, যদিও সেগুলোর কয়েকটি দিক পরিবর্তন হয়েছে, কিন্তু মূল ভাবনার জায়গাটা একই আছে। ফলে কমিউনিস্ট সংগঠন গড়ে তোলার প্রয়াস এইভাবে হলো। 1864 সালে প্রথম শ্রমজীবী মানুষের ইন্টারন্যাশনাল তৈরি হলো, শ্রমজীবী মানুষের সংগঠন। যদিও এখানে প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে আমাদের দেশে সেই সময় শ্রমিক সংগঠন গড়ে উঠছে। এখানে আপনারা অনেকে জানেন যে বরানগরের শশীপদ বন্দ্যোপাধ্যায় শ্রমিক ঐক্য গড়ে তুলেছিলেন এবং বরানগর থেকেই প্রথম ইন্টারন্যাশনাল 1864 সালে সেখানে চিঠি গিয়েছিল। মনে করা হয় যে শশীপদ বন্দ্যোপাধ্যায় সেই সময় সেই চিঠি পাঠিয়েছিলেন আমাদের দেশে একটা সম্পর্ক স্থাপন করার জন্য ওই আন্তর্জাতিকের সঙ্গে। সেই আন্তর্জাতিক 10 বছরের বেশি স্থায়ী হয়নি, তার মাঝখানে প্যারি কমিউন এসছে। 1889 সালে দ্বিতীয় আন্তর্জাতিক তৈরি হয়েছিল। দ্বিতীয় আন্তর্জাতিক দীর্ঘকাল চলেছিল ঠিকই, কিন্তু সেইভাবে চলেনি, সেইভাবে এগোয়নি। নানা ধরনের ভুলভ্রান্তি, সোভিয়েত বিপ্লব সম্পর্কে নানা ধরনের কথাবার্তা, নানা ধরনের বিভ্রান্তিমূলক কথা, বিভ্রান্তিমূলক দৃষ্টিভঙ্গি দ্বিতীয় আন্তর্জাতিক থেকেনি। প্রথম আন্তর্জাতিকে মার্কস এঙ্গেলস ছিলেন, দ্বিতীয় আন্তর্জাতিকের সময় মার্কস বেঁচে ছিলেন না, এঙ্গেলস ছিলেন। সেই দ্বিতীয় আন্তর্জাতিক থেকেই মে দিবস পালন করার আহ্বান জানানো হয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এক্ষেত্রে আমি যে বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছি কমিউনিস্ট পার্টির সংগঠনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণীর পার্টি। শ্রমিক শ্রেণীর পার্টি, কমিউনিস্ট পার্টি মানে তার দৃষ্টিভঙ্গি শ্রেণী দৃষ্টিভঙ্গি, শ্রেণী, শ্রমিক শ্রেণী, শ্রেণী সংগ্রামের ইতিহাস মার্কস বারবার বলেছেন, কমিউনিস্ট ইস্তেহারে আছে যে আমাদের সমাজ, সেই সমাজের এগিয়ে চলার ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস, সমগ্র মানব জাতির ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। ফলে আমরা যারা কমিউনিস্ট কর্মী, কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত, কমিউনিস্ট পার্টি সম্পর্কে যাদের ধ্যান ধারণা আছে, কমিউনিস্ট পার্টিকে যারা ভালোবাসেন, আমাদের এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হয় যে কমিউনিস্ট পার্টি মানে শ্রেণী, এই দৃষ্টিভঙ্গি, শ্রমিক শ্রেণী, শ্রমিক ঐক্য, শ্রমিক শ্রেণীর সংগঠন, শ্রমিক শ্রেণীর চেতনা। কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছিল 1920 সালে। 17 সালে সোভিয়েত বিপ্লব হয়েছে, 19 সালে তৃতীয় আন্তর্জাতিক তৈরি হয়েছে। তৃতীয় আন্তর্জাতিকের অন্যতম কর্তব্য হিসাবে উপনিবেশবাদের অবসান ঘটানো, দেশে দেশে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রাম, উপনিবেশবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে কমিউনিস্টদের কি কৌশল হবে। ফলে তৃতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দেশে দেশে, বিশেষত আমাদের উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে কমিউনিস্ট পার্টি গড়ে তোলা। ফলে তৃতীয় আন্তর্জাতিক, তার সঙ্গে সম্পর্ক তৈরি করে আমাদের দেশের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল। এম এন রায়রা গিয়েছিল, শফিক সিদ্দিকী প্রথম সেক্রেটারি হয়েছিলেন। 7 জন মিলে কমিউনিস্ট পার্টি 1920 সালে তৈরি হয়েছিল তাশকন্দে। সেই কমিউনিস্ট পার্টি শতবর্ষ পেরিয়েছে। কমিউনিস্ট পার্টি তৈরি মানে একটা নতুন একটা পার্টি তৈরি হলো নয়, কমিউনিস্ট পার্টি তৈরি মানে ভারতবর্ষের রাজনীতিতে কিছু গুণগত পরিবর্তন, রাজনীতির ক্ষেত্রে। সেই সময় স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে একটা নতুন ধারার সংযোজন, সেটা হচ্ছে বামপন্থী কমিউনিস্ট আন্দোলনের ধারা। এর আগে 35টা এআইসিসির অধিবেশন হয়েছে, জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছে, কোনো অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন হয়নি। কিন্তু 1920 সালে কমিউনিস্ট পার্টি তৈরি হওয়ার পর 1921 সালে আহমেদাবাদের অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করা হলো। পরের কংগ্রেসের অধিবেশনে সেই দাবি লিখিতভাবে প্লেস করা হলো। হযরত মোহানি, স্বামী কুমারানন্দ প্রস্তাব করলেন, সমর্থন করলেন। যদিও তারপর অনেক বছর কেটে গেছে,
1929 সালে গয়ার অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়। কমিউনিস্টদের অবদান প্রথম উত্থাপন করছেন পূর্ণ স্বরাজের দাবি। আজকে স্বাধীনতা আন্দোলন সম্পর্কে কমিউনিস্টদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার। এই গতকাল আমরা স্বাধীনতা দিবস 75 বছর আমরা পালন করলাম। পালন করার পেছনে উদ্দেশ্য এইটা যে কমিউনিস্টদের যে অপপ্রচার, কমিউনিস্টদের সম্পর্কে যে অপপ্রচার স্বাধীনতা আন্দোলন সম্পর্কে, যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা ছিল না, সেই আরএসএস বিজেপি, তারা আজকে বড় দেশপ্রেমিক হয়েছে। ফলে কমিউনিস্টদের ভূমিকা গৌরবজনক। কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে 1921 সালে, তার পরের বছর থেকেই ষড়যন্ত্র মামলা। কারণ ব্রিটিশরা মনে করত, সাম্রাজ্যবাদী শক্তি মনে করত তাদের সব থেকে বড় শত্রু হচ্ছে কমিউনিস্টরা। ফলে পেশোয়ার ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলা, একের পর এক নেতার গ্রেপ্তার। মুজাফফর আহমেদ গ্রেপ্তার হয়েছেন কমিউনিস্ট আমাদের ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলায়। ফলে 20 সালে পার্টি তৈরি, 21 সালে আমাদের প্রভিন্সে, বাংলা প্রভিন্সে পার্টি তৈরি। মুজাফফর আহমেদরা ভূমিকা গ্রহণ করেছিলেন, সেই পার্টি তৈরি করেছিলেন। মাদ্রাজ প্রভিন্সে সিঙ্গার ভ্যালু চেট্টিয়ারের নেতৃত্বে, বম্বে প্রভিন্সে, লাহোর প্রভিন্সে, এই প্রভিন্সগুলোতে একে একে কমিউনিস্ট পার্টি গড়ে উঠল। কমিউনিস্ট পার্টি গড়ে ওঠা মানে ভারতবর্ষের রাজনীতিতে একটি সংগঠিত বামপন্থী প্রগতিশীল আন্দোলনের জন্ম হওয়া। কমিউনিস্ট পার্টি গড়ে উঠল মানে অসংখ্য গুরুত্বপূর্ণ আন্দোলনের নেতৃত্বে কমিউনিস্ট পার্টিটা চলে এল। একের পর এক আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে কতগুলো উত্তাল আন্দোলনে কমিউনিস্টদের নেতৃত্ব। আমাদের বাংলার তেভাগা আন্দোলন কমিউনিস্টদের নেতৃত্ব, কেরালার কৃষক আন্দোলন পূর্ণাপ্পা ভাইলারের আন্দোলন, আসামের সুরমা ভ্যালির আন্দোলন, মহারাষ্ট্রের ওয়ালি বিদ্রোহ, তেলেঙ্গানার কৃষক সশস্ত্র অভ্যুত্থান, এই সমস্ত নেতৃত্ব ছিল কমিউনিস্ট পার্টি। ফলে গৌরবোজ্জ্বল ভূমিকা কমিউনিস্ট পার্টির আছে। ভাষার ভিত্তিতে রাজ্য গঠন কমিউনিস্ট পার্টির ভূমিকা আমাদের দেশে। ভাষার ভিত্তিতে রাজ্য গঠন, কেরালা রাজ্য তৈরি হয়েছিল ভাষার অবদান নাম্বুদ্রিপাদদের। ফলে কমিউনিস্ট পার্টি মানে আত্মত্যাগের ইতিহাস, আন্দোলনের ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাস। সেই ইতিহাসই থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করে আজকের এই আমাদের দুঃসময় দাঁড়িয়ে যারা মনে করছে কোনো ভবিষ্যৎ নেই, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই কমিউনিস্টদের যদি ভবিষ্যৎ না থাকে তাহলে ভবিষ্যতেরও কোনো ভবিষ্যৎ নেই। ফলে আমাদের সেই দৃঢ়তা নিয়েই কমিউনিস্ট পার্টির কাজ, কমিউনিস্ট পার্টির সংগঠন আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কমিউনিস্ট পার্টিতে এসছেন সমাজের শ্রেষ্ঠ সন্তানরা, শ্রেষ্ঠ বিপ্লবীরা। গদর বিপ্লবীরা কমিউনিস্ট পার্টিতে এসছেন, খিলাফতিরা কমিউনিস্ট পার্টিতে এসছেন, কংগ্রেসের র্যাডিকাল কমিউনিস্ট পার্টিতে এসছেন, সুভাষচন্দ্রের অনুগামী লক্ষ্মী সাইগালরা কমিউনিস্ট পার্টিতে এসছেন, চট্টগ্রাম বিদ্রোহীরা, চট্টগ্রাম বিদ্রোহের নেতৃত্ব যারা দিয়েছিলেন গণেশ ঘোষ থেকে শুরু করে, কল্পনা দত্ত থেকে শুরু করে, অম্বিকা চক্রবর্তী থেকে শুরু করে অসংখ্য কমিউনিস্টদের ঐতিহ্য। আমাদের 64 সালে যখন সিপিআইএম যে পার্টির কর্মী আমরা, সিপিআইএম এর যে নবরত্ন 9 জন নেতা পলিট ব্যুরো তৈরি হলো, এই 9 জন নেতা যতদিন জেল খেটেছে তার যোগফল হচ্ছে 60 বছর। একেবারে বিটিআর থেকে শুরু করে, কিষাণ সিং সূর্য থেকে শুরু করে, একে গোপালন থেকে শুরু করে, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত। জ্যোতি বসু 40 সালে 3 বছর জেল খেটেছিলেন। ফলে নবরত্ন যারা ছিলেন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব, সিপিআইএম এর শীর্ষ নেতৃত্ব, প্রথম 9 জন পলিট ব্যুরো মেম্বার 60 বছর মিলিতভাবে জেল। ফলে কমিউনিস্ট পার্টি আত্মত্যাগের ইতিহাস। বারবার ব্যান হয়েছে, বারবার তাদেরকে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, ব্রিটিশরা নিষিদ্ধ করেছে, স্বাধীন ভারতে নিষিদ্ধ। ফলে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে কমিউনিস্ট পার্টির ঐতিহ্য, কমিউনিস্ট পার্টির সংগ্রাম, ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। স্বাধীন ভারতেও গুরুত্বপূর্ণ আন্দোলন, পরাধীন ভারতে আরেকটা গুরুত্বপূর্ণ আন্দোলন অবশ্যই উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে নৌবিদ্রোহ 46 সালে। উত্তাল তরঙ্গ নৌবিদ্রোহ এমন একটা জায়গায় পৌঁছেছিল স্বাধীনতার চেহারা পাল্টে। আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষা আমাদের ছিল এইটা যে শুধু রাজনৈতিক স্বাধীনতা না, আমাদের দেশে স্বাধীনতা আসবে শ্রমিক, কৃষক,
সমস্ত অংশের মুক্তির মধ্যে দিয়ে, অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে, বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে, অর্থাৎ স্বাধীনতা এবং সমাজের মুক্তি, স্বাধীনতা এবং শ্রমিক কৃষকের মুক্তি, স্বাধীনতা এবং অর্থনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, সমাজ পরিবর্তন, স্বাধীনতা এবং সমাজ পরিবর্তন একযোগে হবে, এটা ছিল কমিউনিস্টদের আকাঙ্ক্ষা। যদিও 47 সালে তা হয়নি। ভারত খণ্ডিত হয়েছে, বিভক্ত হয়েছে, খণ্ডিত স্বাধীনতা, এবং এই স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক পূর্ণ স্বাধীনতা নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা মনে করি এই রাজনৈতিক স্বাধীনতাও যখন আক্রান্ত হয়, কমিউনিস্টরা এগিয়ে আসে সেই স্বাধীনতা রক্ষা করার জন্য। এখন যে বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করতে চাই সেটা হলো আমাদের পার্টি সংগঠন নিয়ে আলোচনা হবে, শেষ ক্লাসে 24 তারিখে আলোচনা হবে, আমরা সোমনাথ ভট্টাচার্য আলোচনা করব। ফলে সংগঠন নিয়ে আমি এখানে বলতে কিছু চাই না, একেবারে দু একটা কথা বলতে চাই যে আমাদের মতো গণতান্ত্রিক পরিচালনা কোনো পার্টিতে নেই। কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে যে গণতন্ত্র আছে, গণতন্ত্রের স্পেস আছে, সম্পর্কে কোনো দ্বিধা নেই। যারা কমিউনিস্ট পার্টির ভেতরে আছেন, কমিউনিস্ট কর্মী, হয়তো বাইরে যারা আছেন তারা অনেকে জানেন না, তাদেরও জানার প্রয়োজন আছে যে কমিউনিস্ট পার্টির আভ্যন্তরীণ গণতন্ত্র অনেক প্রসারিত। আমাদের পার্টির পরিচালনা, আমাদের পার্টির আভ্যন্তরীণ জীবন পরিচালিত হয় গণতান্ত্রিক কেন্দ্রিকতার ভিত্তিতে। গণতান্ত্রিক কেন্দ্রিকতা শব্দটা প্রথমে গণতান্ত্রিক, তারপর কেন্দ্রিকতা, এবং একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন নয়, সম্পৃক্ত, একটা আরেকটার পরিপূরক। আমাদের গঠনতন্ত্রের 13 নম্বর ধারায় আছে গণতান্ত্রিক কেন্দ্রিকতার অর্থ হলো আভ্যন্তরীণ গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত কেন্দ্রভূত নেতৃত্ব আর কেন্দ্রীভূত নেতৃত্বের দ্বারা পরিচালিত আভ্যন্তরীণ গণতন্ত্র। এটা একটা শিল্পের মতো, অর্থাৎ আভ্যন্তরীণ গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত কেন্দ্রীভূত নেতৃত্ব, আবার কেন্দ্রীভূত নেতৃত্ব দ্বারা পরিচালিত আভ্যন্তরীণ গণতন্ত্র, বোথ ওয়ে ট্রাফিক। এটা হচ্ছে লেনিনের অবদান। আমাদের পার্টির প্রিন্সিপাল অফ কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টির মূল নীতি 1921 সালে তৈরি তার থার্ড ইন্টারন্যাশনালে লেনিনের খসড়া, সেটা গৃহীত হয়েছিল। গোটা পৃথিবীতে কমিউনিস্ট পার্টি পরিচালনার নীতির ক্ষেত্রে এটা প্রযোজ্য, যা আভ্যন্তরীণ জীবনের ক্ষেত্রে গণতান্ত্রিক কেন্দ্রিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এ নিয়ে বিস্তৃত আলোচনা হবে। আমাদের পার্টির সভ্য, আমাদের পার্টির শৃঙ্খলা, আমাদের পার্টিতে থাকতে হলে 4-5টা ন্যূনতম কাজ, সেই কাজ করতে হয়। আমাদের পার্টিতে যারা আসে মিস কল দিয়ে পার্টি মেম্বার হয় না। আমাদের পার্টিতে আসতে হলে ন্যূনতম একটা চেতনা, ন্যূনতম একটা সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক যোগ্যতা, গণফ্রন্টে কাজ করা, গণফ্রন্টে এগিয়ে থাকা কর্মীরা আমাদের কমিউনিস্ট পার্টিতে আসেন এবং কমিউনিস্ট পার্টিতে এসে নিজেদেরকে আরো বেশি সমৃদ্ধ করেন, আরো যোগ্যতর নেতৃত্বে পরিণত হন। ফলে আমাদের পার্টি আভ্যন্তরীণ গণতন্ত্র অত্যন্ত প্রসারী। এমনকি আমাদের পার্টি কংগ্রেসের দলিল, পার্টি কংগ্রেসে আগামী দিনে লাইন তৈরি হবে কিভাবে, আগামী দিনে গোটা দেশের রণনীতি কিভাবে তৈরি, রণকৌশল কিভাবে তৈরি, সেটাও নির্ধারিত হয় নিচুতলার মতামতের ভিত্তিতে। উপরতলা থেকে প্রস্তাব আসে ঠিক, কিন্তু নিচুতলার মতামত গুরুত্ব পায়। ফলে এই বিষয়টা আমাদের কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে। এখন যেটা বলতে চাই যে আমাদের পার্টি কর্মীরা আজকের সময় দাঁড়িয়ে, আমরা গত বিধানসভা নির্বাচনে বিপর্যয় আমাদের হয়েছে, এই বিপর্যয় মেনে নিয়েই আজকের সময় আমাদেরকে পথ চলতে হচ্ছে, আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। আমরা গর্বিত যে নির্বাচনের ফল বেরোলো 2 তারিখ। আপনারা অনেকে লক্ষ্য করবেন যে 2 তারিখ রাত্রিবেলায় কাঁধে সিলিন্ডার নিয়ে করোনা রোগীর বাড়িতে কড়া নেড়েছে রেড ভলান্টিয়ার। রেড ভলান্টিয়ার মানে আলাদা কোনো আকাশ থেকে আসা কোনো বস্তু না, তাদের মধ্যেও কমিউনিস্ট মতাদর্শের প্রতি, বামপন্থী মতাদর্শের প্রতি আকর্ষণ থেকেই এই কাজের সঙ্গে যুক্ত।
আমরা মনে করি না সামাজিক কাজ এবং রাজনৈতিক সংগ্রাম সংগঠন আলাদা কোনো বিষয়। আমরা মনে করি একটা আরেকটার পরিপূরক। ফলে হেরে যাওয়ার পরেও অনেক যন্ত্রণা নিয়ে আমাদের ছাত্ররা, আমাদের যুবরা, আমাদের মহিলারা, বামপন্থী কর্মীরা, অসংখ্য কর্মীরা সেই দিন রাত থেকেই ঝাঁপিয়ে পড়েছে। ফলে আমাদের লড়াই প্রতি মুহূর্তের সংগ্রাম তার সঙ্গে যুক্ত। প্রতি মুহূর্তের ইস্যু, একদিকে সামাজিক আন্দোলন, সামাজিক সংগ্রাম, এই করোনার ভয়াবহতার মধ্যে দাঁড়িয়ে অসংখ্য নানা ধরনের নতুন কাজ, নতুন উদ্ভাবনী। এটা কমিউনিস্ট পার্টির চেতনা থেকে এই বিষয়গুলো আসে, বামপন্থী চেতনা থেকে এই বিষয়গুলো আসে। ফলে সামাজিক কাজের মধ্যে দিয়ে অসংখ্য কর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে আমাদের পার্টির কর্মীরা, আমাদের পার্টির সঙ্গে যুক্ত যারা আছে বা বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীরা, তারা উদাহরণ সৃষ্টি করছে। আবার শুধু সামাজিক কাজের মধ্যে না, কারণ আমাদের তো মূল লক্ষ্য হচ্ছে সমাজটাকে, সমাজের সমস্ত শৃঙ্খলকে, সমস্ত শোষণের শৃঙ্খলকে ভেঙে একটা নতুন সমাজ তৈরি করা। ফলে সেই কাজ করার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক আদর্শগত সংগ্রাম পরিচালনার দৃষ্টিভঙ্গি নিয়েই আমাদের নানা ধরনের কাজে, নানা ধরনের অভিমুখ নিয়ে কাজে আমাদের অংশগ্রহণ করতে হয়। করোনা মহামারীর সময়, প্যান্ডামিকের সময় আমাদের সেই কাজ দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং তার সঙ্গে সঙ্গেই যে আক্রমণ আজকে নেমে এসছে কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের তৃণমূল সরকার, উভয় সরকারের নীতির ফলে যে আক্রমণ মানুষের ওপর নামিয়ে আনা হয়েছে, যে আক্রমণ চলছে, সেই আক্রমণের বিরুদ্ধেও ভ্যাকসিন দুর্নীতি থেকে শুরু করে কেন্দ্রের বেলাগাম বেসরকারীকরণের নীতি, ভয়ঙ্কর কৃষি বিল এখনো প্রত্যাহার করেনি, দীর্ঘ আন্দোলন চলছে। ফলে আমাদের এই কাজ আমাদেরকে করে যেতে হচ্ছে। একদিকে সামাজিক আন্দোলন, সামাজিক কাজ, করোনার বিরুদ্ধে স্বাস্থ্য সচেতনতা তৈরি, আবার এই প্যান্ডামিককে যে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে, মমতা এবং মোদী উভয়কে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে উভয় এই করোনা পিরিয়ডকে তারা ব্যবহার করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে, ভ্যাকসিন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে, আবার স্থানীয় ভিত্তিতে আন্দোলনের রূপরেখা তৈরি করা, আন্দোলন গড়ে তোলা, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি। ফলে সামগ্রিকভাবে এই দাবিগুলোকে নিয়ে আজকের সময় আমাদের আন্দোলন কমিউনিস্ট পার্টিকে করতে হচ্ছে। এবং কমিউনিস্ট পার্টি শুধুমাত্র একা নয়, কমিউনিস্ট পার্টি মানে তাদের মূল লক্ষ্য হচ্ছে ব্রডার ইউনিটি তৈরি করা, ব্যাপক ভিত্তিক ইউনিটি তৈরি করা। কারণ আমাদের পার্টি প্রোগ্রাম নিয়ে এখানে আলোচনা হবে, পার্টি কর্মসূচি নিয়ে আলোচনা হবে। আমাদের পার্টি প্রোগ্রামের প্রোগ্রামেটিক আন্ডারস্ট্যান্ডিং, কর্মসূচিগত বোঝাপড়া হচ্ছে আমাদের মূল শত্রু হচ্ছে তিনটে শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই। এক হচ্ছে সাম্রাজ্যবাদ, দুই হচ্ছে একচেটিয়া পুঁজি। এই একচেটিয়া পুঁজি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। রণনীতিগতভাবে আমাদের বোঝাপড়া হচ্ছে এইটা। সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজি এবং সামন্ততন্ত্র, এই তিনটে শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। এই তিনটে শক্তির বিরুদ্ধে যে শক্তি আছে, এই তিনটে মূল শত্রুর বিরুদ্ধে যে শক্তি আছে, সেই শক্তিকে ঐক্যবদ্ধ করেই আমাদের জনগণতান্ত্রিক বিপ্লবের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়িত করাই হচ্ছে আমাদের রণনীতিগত বোঝাপড়া, কর্মসূচিগত বোঝাপড়া। ন্যূনতম কর্মসূচি আমাদের সমাজতন্ত্রে পৌঁছানোর আগে। ফলে আমাদের কমিউনিস্ট পার্টি মানেই হচ্ছে ব্রডবেস ইউনিটি গড়ে তোলা। শ্রমিক নেতৃত্বে থাকবে জনগণতান্ত্রিক বিপ্লবে, কিন্তু তার সঙ্গে অবশ্যই গোটা কৃষক সমাজ তার সঙ্গে যুক্ত হবে, মধ্যবিত্ত তার সঙ্গে যুক্ত হবে। একটা ব্রডার ইউনিট, অন্যান্য গণতান্ত্রিক শক্তি তার সঙ্গে যুক্ত হবে।
ফলে একটা ব্রডার ইউনাইটেড ফ্রন্ট আমাদের তৈরি করা, সেই লক্ষ্যে আমাদের এগোতে হবে। সেটা হচ্ছে জনগণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তোলার আমাদের লক্ষ্য। শ্রমিক, কৃষক এরাই হচ্ছে সমাজের মধ্যে সিংহভাগ। শ্রমিকের নেতৃত্ব এটা হচ্ছে অবধারিত। আমাদের পার্টিতে অসংখ্য ছাত্র, যুব আন্দোলনের কর্মীরা আসছেন, যুক্ত হচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, ভোটে দাঁড়াচ্ছেন। কিন্তু তাদের মধ্যেও তারাও জানে যে পার্টিটা শ্রমিক শ্রেণীর পার্টি, কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণীর পার্টি। কমিউনিস্ট ইস্তেহারে মার্কস এঙ্গেলস ঘোষণা করেছেন, সর্বহারার স্বার্থ ব্যতিরেকে কমিউনিস্টদের অন্য কোনো স্বার্থ নাই। ফলে সর্বহারার স্বার্থটাকে বিবেচনার মধ্যে, সর্বোচ্চ বিবেচনার মধ্যে রেখে, কারণ আমরা সর্বহারা রাষ্ট্র, শ্রমিক শ্রেণীর রাষ্ট্র তৈরি। অনেকে বিভ্রান্তি তৈরি করছেন শ্রমিক শ্রেণী কোথায়। আমরা বলবো উল্টোটা, শ্রমিক শ্রেণী ছাড়া চোখ মেলে দেখুন তারা বাদ দিয়ে অন্য অংশ কোথায়? শহরে, গ্রামে কৃষক, জোরদার জমিদার, তারা তো ক্ষুদ্র, মানে সংখ্যায় ক্ষুদ্র, প্রভাবে হচ্ছে তারা তাদের উপর সব থেকে বেশি। ফলে সংখ্যায় যারা কম তারা শাসন করছে, তারা শাসক, আর সংখ্যায় যারা বেশি তারা ছড়িয়ে আছে। এই কথা, এই বিভ্রান্তি দীর্ঘকাল ছিল, মার্কসের সময় ছিল, লেনিনের সময় ছিল, যে শ্রমিকদেরকে বিভাজিত কর, হোয়াইট কালার শ্রমিক যারা আইটি সেক্টরে কাজ করেন, মেধাভিত্তিক শিল্পে কাজ করেন, তারা কি শ্রমিক নন? তারাও শ্রমিক। আবার যারা একটা রিক্সা টানেন তারাও শ্রমিক। শ্রমিকদের মধ্যে নানা ধরনের স্তর আছে, নানা ধরনের স্তর আছে। এখন সামাজিক এই ব্যবস্থার জটিলতা অনেক বেড়েছে। ও আইটি সেক্টর, উন্নত মানের যে শিল্প কারখানাগুলো আছে, সেখানকার শ্রমিকরা বেশি মাইনে পান বলে তারা শোষিত হচ্ছেন না, তা না। অনেক জায়গাতে বেশি মাইনা পেয়ে বেশি শোষিত হচ্ছেন, কিন্তু অনেকে বুঝতেই পারছেন না যে তারা শোষিত হচ্ছে। ফলে কমিউনিস্ট পার্টির কাজ হচ্ছে, যেটা প্রথমে বলার চেষ্টা করা হয়েছে কমিউনিস্ট ইস্তেহারে, শ্রমজীবী মানুষকে সংগঠিত করা, শ্রমিক শ্রেণীকে শ্রেণী হিসাবে গঠন করা, শ্রেণী হিসাবে গঠন করে তাদেরকে ঐক্যবদ্ধ করে আজকের ব্যবস্থা পরিবর্তনের জন্য আমাদের দীর্ঘস্থায়ী লড়াইয়ের কথা মাথায় রেখে প্রতিদিনের যে লড়াই, ছোট ছোট গুরুত্বপূর্ণ লড়াই, স্থানীয় আদায়যোগ্য লড়াই থেকে শুরু করে সাধারণ দাবির ভিত্তিতে লড়াই, এই সামগ্রিক লড়াইকে আমাদেরকে শানিত করতে হবে। আমাদের পার্টিতে যারা আসেন তারা হচ্ছে ডায়নামিক অ্যাডভার্টাইজারের মতো, চলমান বিজ্ঞাপনের মতো। আমাদের পার্টি কর্মীরা হচ্ছে চলমান বিজ্ঞাপনের। আমরা সমাজে আছি, আমরা সমাজে চলাফেরা করছি, সমাজে কাজ করছি, আমরা চলমান বিজ্ঞাপনের মতো। আমাদের আচার ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের মানুষের সঙ্গে যোগাযোগ, তার ভিত্তিতে কমিউনিস্ট পার্টিতে মানুষ আকর্ষিত হয়। কমিউনিস্ট পার্টির মতাদর্শ বুঝে, শেষ পর্যন্ত মতাদর্শটা আগে বুঝবো, আত্মস্থ করব, বোঝাপড়া কমপ্লিট হলে কমিউনিস্ট পার্টিতে আসবো, এরকম ভাবে কখনো কমিউনিস্ট পার্টি চলে না। কিছু সাধারণ বোধ বৃদ্ধি, চিন্তা চেতনা, সাংগঠনিক কাজের মধ্যে দিয়ে কমিউনিস্ট পার্টিতে আসেন কমরেডরা, আসেন কর্মীরা, আসেন। তারপর মতাদর্শগত চর্চা, মতাদর্শগত বোঝাপড়া, সাংগঠনিক বোঝাপড়া, রাজনৈতিক বোঝাপড়া, তাকে উন্নত করার মধ্যে দিয়ে সংগঠন, সংগ্রাম, আন্দোলনকে শানিত করা, তার ভিত্তিতেই আমাদের এগিয়ে চলা। আজকের সময়টা অত্যন্ত কঠিন। আমাদের পার্টি পর্যালোচনা চলেছে, পর্যালোচনা হয়েছে, কেন্দ্রীয় কমিটির পর্যালোচনা হয়েছে। আমাদের সীমাবদ্ধতার জায়গাটা, আমাদের কোথাও যদি কোনো ত্রুটি ভুল হয়ে থাকে সেগুলোকে সংশোধন করে নিয়ে আমাদের এগিয়ে চলা। সব থেকে বড় কথা হচ্ছে সংগঠনকে দৃঢ় মতাদর্শগত ভিত্তির উপর দাঁড় করিয়ে আমাদের উত্তাল আন্দোলন গড়ে তোলার যে ডাক আমাদের কেন্দ্রীয় কমিটি, আমাদের রাজ্য কমিটি দিয়েছে, সেই ডাকে নিশ্চয়ই কমিউনিস্ট কর্মীরা, কমিউনিস্ট পার্টি, সভ্য সমর্থক দরদিরা নিশ্চয়ই অংশগ্রহণ করবেন। এইটুকু কথা সংক্ষিপ্ত সময়ে
এই আলোচনাটা ধরে নেবেন অসম্পূর্ণ আলোচনা, কারণ আমি প্রথমেই বলেছি এর পরপর অনেকগুলো যে আলোচনা হবে সেই আলোচনাগুলোকে যুক্ত করে একটা ইন্টিগ্রেটেড একটা সম্পূর্ণ আলোচনার রূপ পাবে। আগামী দিনেও আপনারা এই আলোচনায় আপনারা উপস্থিত থাকবেন, দেখবেন। আপনাদের কোনো মতামত, এটা ঠিকই ভার্চুয়ালি আলোচনায় স্কোপ থাকে না যে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া। রিয়েল আলোচনা আর ভার্চুয়াল আলোচনার মধ্যে একটা গুণগত পার্থক্য থাকে ঠিকই, কিন্তু এখন প্যান্ডামিক চলছে, আমাদের অনেক কর্মসূচি ভার্চুয়ালি হচ্ছে। এতৎ সত্ত্বেও আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আপনারা সংশ্লিষ্ট এলাকার নেতৃত্বের কাছে, এলাকার কমিটিগুলোর কাছে সেগুলো বিবেচনার মধ্যে আনবেন। যারা ধৈর্য ধরে আলোচনা শুনলেন প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি।